কোনো কাজে সাকসেস হয় না তখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভেঙে পড়ি এবং পাশের লোক কাছের লোকগুলোর ওপর অত্যন্ত পরিমাণ আমরা টর্চার করতে থাকি এবং তাদের সঙ্গে ঝগড়া করি, মন খারাপ হয়, হতাশাগ্রস্ত হয়ে পড়ি, কখনো কখনো নিজেকে দোষ দিই, আবার কখনো কখনো এই পর্যায়টা গিয়ে সুসাইডের পর্যায়ে পৌঁছে যায়। আমার এই কথাগুলো শুনলে তোমরা প্রত্যেকেই কিন্তু মনের জোর পাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার এই যে কনসেপ্ট করার জার্নিটা প্রায় ছিল 2021-22 সাল থেকে, 23 সাল থেকে। তো 23 সাল থেকে আমরা কন্টিনিউ চেষ্টা করি যে আমরা কনসেপ্ট যাতে করতে পারি এবং আমরা একটা সফলভাবে মা বাবা হতে পারি। কিন্তু আমরা কখনোই জানতাম না 2023 সালে জার্নিটা যখন শুরু করি তখন থেকে আমাদের বারবার হতাশাগ্রস্ত হতে হবে, আমাদের ভেঙে পড়তে হবে। তবে প্রত্যেকটা সময়ই আমি কিন্তু আমার হাজব্যান্ডকে কাছে পেয়েছি, পাশেও পেয়েছি। দেখো, যেহেতু আমাদের চাকরিটা এমনই একটা চাকরি যেখানে বছরে 90টা দিন মাত্র ছুটি পায়, আর বাড়িতে 90টা দিনই মাত্র থাকতে পারে। এবার তার মধ্যে 10-20 দিন এদিক ওদিক ঘোরাঘুরি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেগুলো ধরতে গেলে হয় না। তাই আমাদের ক্ষেত্রে বছরটা খুব তাড়াতাড়ি কেটে যায়। আর যারা স্বামী স্ত্রী একসঙ্গে থাকে তাদের ক্ষেত্রে প্রত্যেক মাসেই কিন্তু সময় থাকে, পাশে থাকে এবং সময়টাও তাদের মধ্যে থাকে প্রেগনেন্সি তাড়াতাড়ি হবার। কিন্তু আমাদের মধ্যে সেটা হয় না, কারণ আমরা প্রত্যেক মাসে একসঙ্গে থাকতে পারি না। এবার কথা হচ্ছে, সব থেকে বড় যেটা ভুল আমরা করে বসি, আমরা যখন প্রথম আমাদের বিয়ে হয় তারপরে আমরা চেষ্টা করি 2 বছর যাতে বাচ্চা না আসে। তার জন্য আমরা অনেক রকম পিলস নিই, নানান রকম প্রোটেকশান ইউজ করি। তবে সেইগুলো কিন্তু আমাদের শারীরিক দিকের জন্য সব থেকে ক্ষতিগ্রস্ত। সেইগুলো থেকেই হচ্ছে সব থেকে আমরা আমাদের শরীরে এই যে কনসিভ না হওয়ার কারণটা আমরা উৎপন্ন করি কিন্তু সেখান। আমার ক্ষেত্রেও অন্যথা কিছুই হয়নি, প্রথমে কিন্তু আমরাও তাই করেছি। কিন্তু যখন আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি একে জিজ্ঞেস করেছি, ওকে ফোন করে জিজ্ঞেস করেছি যে আমি কনসেপ্ট কীভাবে করতে পারবো। সব কিছুর পরে যখন আমি করতে পারছিলাম না, শুধুমাত্র ভগবানের ওপর আস্থা রেখে আমরা বারবার করে চলতে শুরু করেছি। আমি বিশ্বাস করেছি ভগবানকে, কারণ প্রথম কথা হচ্ছে মা বাবা হতে গেলে তোমাকে ঈশ্বরের দান হিসাবে সেটাকে দেখতে হবে। কারণ ঈশ্বর যদি তোমাকে তোমার সন্তান দান করে তবেই কিন্তু তুমি মা বাবা হতে পারবে। আর সে যদি মনে করে যে তোমাকে দান করবে না, তবে কিন্তু তুমি হতে পারবে না, এটা আমরা মনে করি। তবে ঈশ্বরের প্রতি ভরসা রেখে তোমাকে তোমার ট্রিটমেন্ট চালিয়ে যেতেই হবে। তোমার কেন কনসিভ হচ্ছে না এই কারণটা তোমাকে বার করতে হবে। তোমার ওভুলেশন টাইমটা তোমাকে ধরতে হবে। তোমার কোন টাইমেতে ফিজিক্যাল রিলেশন করলে তবে কনসিভ করতে পারবে সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। কারণ এক একটা মানুষের শরীরের এক এক রকম তাৎপর্যতা থাকে। সবার শরীর তো সমান না। আমার শরীর একরকম, তোমার শরীর একরকম, আদার্স 8-5 জনের শরীর অন্য অন্য ধরনের। তাই সবার ফার্স্টে আমি যেটা চেষ্টা করেছিলাম, যখন আমার কনসিভ হচ্ছিল না 2 বছর ধরে, আমি সবার ফার্স্টে চেষ্টা করেছিলাম আমার শরীরটাকে বুঝবার। আমার শরীরটা কোন টাইমে ওভুলেশন হচ্ছে, আমার পিরিয়ডস কতদিন পিছিয়ে যাচ্ছে, এবং সেই পিরিয়ডসের ডেটটাকে যাতে আমি ঠিকঠাক আনতে পারি, এবং আমার ডিম্বাণু ঠিকঠাক হচ্ছে কি না, আমার ডিম্বাণু ঠিকঠাক নিষ্কৃত হচ্ছে কি না, সেই সব জিনিসগুলো আমি দেখতে স্টার্ট করি। এবার তোমাদের মনে হতে পারে যে এগুলো তুমি দেখবে কী করে। প্রথম কথা হচ্ছে, ওই যে আমি বলেছিলাম আমার ভ্যাজাইনাল ইনফেকশান ছিল, যার জন্য আমার সমস্যাটা বেশি হচ্ছিল। আমি প্রথম ডক্টর দেখাই। ডক্টর দেখানোর পর আমি ডক্টরকে যেটা বলি সবার ফার্স্টে, যে আমার ভীষণ এরকম ইনফেকশান হচ্ছে, আমার যাতে ইনফেকশানটা ঠিক হয়ে যায়। তো ডক্টর আমাকে কিছু মেডিসিন দিয়েছিল, তো সেই সমস্ত মেডিসিনগুলো আমি রীতিমতো খাই। এবার খাওয়ার পর আমি মোটামুটি ঠিক থাকি। তো আমার হাজব্যান্ড তখন আসেনি, আমি তার 3 মাস আগে থেকেই ট্রিটমেন্ট নিচ্ছিলাম। তো তারপর যখন হাজব্যান্ড আসে তখনও কিন্তু আমার ইনফেকশান স্টার্টিং হয়, তো তখনও কিন্তু আমি মেডিসিন নিই। মেডিসিন নেওয়ার পর কিন্তু আমার ইনফেকশান কমে, এবং কমার পর রীতিমতোভাবে সুন্দরভাবে আমার ওভুলেশন আসছিল, সেটা আমি কিন্তু বুঝতে পারছিলাম। এবার ওভুলেশন কীভাবে আসে, তুমি কীভাবে বুঝবে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা জানতে চাও। তো তারপর আমরা চেষ্টা করতে কিন্তু আমি সাকসেস হই। আমার সাকসেস স্টোরিটা অনেকটা লম্বা এবং অনেক কষ্টকর এই জার্নিটা ছিল। কখনো হয়তো মনে হতো যে আমি কোনো রকমভাবেই কিছু করতে পারবো না, আমার হয়তো মা হতে পারবো না, আমি আমার হাজব্যান্ডকে একটা খুশির খবর দিতে পারবো না, এইসব জিনিসগুলো আমার মনের মধ্যে হতো।
কিন্তু অবশেষে আমি যখন হতে পেরেছি, তোমরা প্রত্যেকেই হতে পারবে। আমি মনে করি প্রথম কথা হচ্ছে নিজের শরীরটাকে আগে বোঝো। তোমার শরীর তোমার কি কি চাইছে, তোমার শরীরে অ্যাকচুয়ালি কি কি কম আছে, তোমার শরীরে কি কি করলে তুমি বেশি ফিট থাকতে পারবে, তোমার ওজন কিভাবে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। তোমার সব কিছু সবার আগে টেস্ট করা উচিত। থাইরয়েড আছে কি না, থ্যালাসেমিয়া আছে কি না, হিমোগ্লোবিন কম আছে কি না, তার সাথে সাথে তোমাকে চেক করতে হবে। অবশ্যই একটা ইউএসজি করে দেখতে হবে যে তোমার পেটের কোনো সমস্যা আছে কি না। এবার মানুষের অনেক রকম সমস্যা থাকে, কখনো কখনো হয় ডিম্বাশয় ব্লক হয়ে যায়, সেই জন্য হয়তো তাদের প্রেগনেন্সি হতে সমস্যা হয়, তার জন্য অবশ্যই এইচএসজি রিপোর্ট করতে হবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি কি কোনো এইচএসজি রিপোর্ট করেছিলাম? না, আমাকে কিন্তু কোনো রকম এইচএসজি রিপোর্ট করতে হয়নি। তবে এইচএসজি রিপোর্ট করার 2 মাস বা 3 মাস পরেই অনেকে প্রেগনেন্সি নেয়, প্রেগনেন্সি মানে হয়ে যায়। আবার এইচএসজি রিপোর্টটা অ্যাকচুয়ালি এটাই, এই রিপোর্টের মাধ্যমে তুমি বুঝতে পারবে তোমার টিউবগুলো ঠিকঠাক খোলা আছে কি না, ব্লক হচ্ছে কি হয়নি। এটা যখন তুমি দেখবে যে ব্লক হচ্ছে না বা ব্লক নেই, তখন তোমাকে চেষ্টা করতে হবে যে ব্লক যেহেতু নেই, আমার শরীরের যেহেতু কোনো সমস্যা নেই, তাহলে নিশ্চয়ই আমার অলসতা বা আমার লাইফস্টাইলের জন্যই আমি কিন্তু কনসিভ করতে পারছি না। তখন তোমাকে লাইফস্টাইল ঠিকমতো করতে হবে। তার সাথে সাথে তোমাকে যেটা করতে হবে, ফলের পরিমাণ বেশি খেতে হবে, সবজির পরিমাণ বেশি খেতে হবে, চিনি জাতীয় জিনিস কমিয়ে দিতে হবে, ময়দা খাওয়া বন্ধ করতে হবে, এবং তার সাথে সাথে রেড মিট বন্ধ করতে হবে। তার সাথে সাথে চিকেন খেলেও তার হচ্ছে সলিড পিসগুলো তোমাকে খেতে হবে, সয়াবিন খেতে হবে, মসুর ডাল খেতে হবে, এইসব জিনিসগুলো বেশি করে খেতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি তুমি একটা করে ডালিমের জুস নাও, তাহলে তার মতো তো আর কিছু হয় না। তার সঙ্গে সঙ্গে রেগুলার তোমাকে যোগাসন করতে হবে। যে কয়েকটা যোগাসনের মাধ্যমে আমি কনসিভ করেছি, সেই যোগাসনগুলো করলে সত্যিই মনে হবে পুরো একদম চমৎকার। আমি বাটারফ্লাই করতাম, বাটারফ্লাই যে যোগাসন হয় সেটা করতাম। তার সাথে সাথে দুটো পাকে দেওয়ালের মধ্যে তুলে দিয়ে মাথাটা নিচের দিকে রেখে পুরো স্ট্রেট থাকতাম, প্রায় ওটা 5 মিনিট করে করতাম। তার সাথে সাথে হচ্ছে পটি আমরা যেভাবে করি সেই রকমভাবে বসে তো একটা যোগাসন করতাম। তার সাথে সাথে বসে এরকম করে হাত জোড় করে করতাম। তো সেই সব জিনিসগুলো আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, তবে তোমরা এগুলো আমি বলে দিচ্ছি, এগুলো করতে পারো, খুবই ভালো। আমি কনসিভ হওয়ার 2 মাস আগে থেকে এই যোগাসনগুলো করে কিন্তু আমি অনেক উপকৃত পেয়েছি। এতে ডিম্বাশয় খুব ভালো হয়, রক্ত সঞ্চালন খুব সুন্দরভাবে হয়, আর তোমার ডিম্বাণুর পরিমাণ অত্যাধিক বাড়তে থাকে। আর যেটা করতাম সেটা হচ্ছে, অবশ্যই আমি প্রত্যেকদিন খাবারেতে টক দই ইনক্লুড করতাম। টক দই শরীরের জন্য এতটা পরিমাণ ভালো, এতে তোমার ডিম্বাণু তো খুব ভালো করে, তার সাথে ইনফেকশন দূর করে, তার সাথে হচ্ছে তোমাকে কনসিভ করতে অনেক সাহায্যও করে। তো এই জিনিসগুলো আমি বেশি করে করতাম, তো যার জন্য হয়তো আমার মা হওয়াটা সম্ভব হয়েছে। তবে জার্নিটা কিন্তু আমার বেশ কঠিন, আর এই কঠিন জার্নিতে অনেক কিছু শুনতেও হয়েছে। কেউ বলেছে এবার বাচ্চা নিয়ে নাও, কেন হচ্ছে না, কিন্তু আমি তার কাউকে বোঝাতে পারছি না যে আমার বাচ্চা আসছে না। আর বাচ্চা না আসাটা এমন একটা জিনিস, আমরা লোকের কাছে কিন্তু খুলে বলতেও পারি না যে আমার বাচ্চা আসছে না। তো সেই জন্য আমি তোমাদেরকে সবসময় বলবো, মনে জোর রাখো, মানুষকে কোনো কথা বলবার দরকার নেই। তুমি যত মানুষকে নিজেকে ওপেন করবে, তত মানুষ তোমাকে নিয়ে খিল্লি ওড়াবে। তাই আমি বলবো সবসময় মনের ভেতর জিনিসটাকে রাখো, রেখে নিজের ভিতরে চেষ্টা করো, সাকসেস অবশ্যই পাবে।